ওয়েলকাম টু এসএমএস স্ট্র্যাটেজি মিন্স সাকসেস। তো আজকে আমরা পরিবেশের সর্বশেষ যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব বলেছিলাম, তো সেই চ্যাপ্টারটি নিয়ে আজকে আলোচনা করছি, যেটা হচ্ছে মানব সম্প্রদায় ও পরিবেশ। তো গত আমরা টোটাল 5টা চ্যাপ্টারকে নিয়ে আলোচনা করেছি, যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকে বারবার কোয়েশ্চেন এসছে সিটেট এবং আমাদের ডাব্লিউবি টেটে। তো সেখান থেকে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রায় 1 থেকে 150টার উপর এমসিকিউ করিয়েছি, এবং সেগুলো প্রচণ্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ, যেখান থেকে অবশ্যই কিন্তু কোয়েশ্চেনগুলো আসতে পারে। তো তোমরা যদি এখনও ভিডিওগুলো না দেখে থাকো, তো ভিডিওগুলো একটু করে দেখে নিও, কারণ বেশিক্ষণের ভিডিও না, আধ ঘন্টা মধ্যেই সমস্ত ভিডিওগুলো রয়েছে। তো আশা করি সেগুলো খুবই হেল্পফুল হবে। তো আজকে হচ্ছে সর্বশেষ যে ভিডিওটা সাবজেক্টিভ পার্ট থেকে করাবো বলেছিলাম, সেটা হচ্ছে মানব সম্প্রদায় ও পরিবেশ। ঠিক আছে। আর ওই যে পেডাগজির পার্টটা কিন্তু আমি একটা গোটা ভিডিওতে কমপ্লিট করে দিয়েছি, এবং তার যে সমস্ত প্রশ্ন উত্তর এমসিকিউ সেগুলোও কিন্তু আমরা পেডাগজির সলভ করেছি পরিবেশের। বাকি যে সমস্ত সাবজেক্ট আছে, যেমন হচ্ছে আমরা যদি দেখো সিডিপির মোটামুটি সমস্ত চ্যাপ্টারই কম বেশি করানো হয়ে গেছে, দু একটি চ্যাপ্টার করানো বাকি আছে, যেটাও কিন্তু আমি দু একদিনের মধ্যেই করিয়ে দেবো। আর বাকি থাকলো ম্যাথ পেডাগজি, যেটা কিন্তু অলরেডি করানো হয়ে গেছে, এবং ম্যাথ পেডাগজির অসংখ্য কোয়েশ্চেন এমসিকিউ কিন্তু আমরা আলোচনা করেছি। তো তোমরা অবশ্যই যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও না করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ ভিডিওগুলো তাহলে কিন্তু তোমরা অতি সত্বর দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নিজেদের ইউটিউবে পেয়ে যাবে। আশা করি সেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো শুরু করা যাক আজকের প্রশ্ন। ভারতের কোন দ্বীপে আগ্নেয়গিরি আছে? তাহলে আমরা দেখব ভারতের ব্যারেন যে দ্বীপ, সেই ব্যারেন দ্বীপে কিন্তু আগ্নেয়গিরি রয়েছে। পৃথিবীর অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উৎপত্তি, তাকে কি বলা হয়? এখানে এই সবগুলোই পড়বো, যে ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের ওপরের স্থানটিকে কী বলা হয়, তার অপোজিট স্থানকে কী বলা হয়। তো আমরা দেখব পৃথিবীর অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে, সেই স্থানটাকে আমাদের বলা হয় ফোকাস অঞ্চল। ঠিক আছে, সেই স্থানটিকে আমরা বলি ফোকাস অঞ্চল। এবার ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের ওপরের স্থানটিকে কী বলা হয়? ভূপৃষ্ঠের উপরের স্থান, মানে যে অঞ্চলে হয় ফোকাসের একদম উপরের অঞ্চলটাকে, সোজাসুজি ভূপৃষ্ঠের উপরের স্থানটাকে বলা হয় এপিসেন্টার। এবং এই এপিসেন্টারের বিপরীত যে সেন্টারটা, মানে স্থানটাকে, সেটাকে বলা হয় অ্যান্টি সেন্টার। বোঝা যাচ্ছে উল্টো দিক, অ্যান্টি বিপরীত কথা বলা হচ্ছে। গ্রিক শব্দ যেটা হচ্ছে সিসমোস, এই কথাটির অর্থ কী? গ্রিক শব্দ সিসমোস, এই কথার অর্থ হলো ভূকম্পন। গ্রিক শব্দ সিসমোস কথার অর্থ হচ্ছে ভূকম্পন। মান্নান উপসাগর, সিসমোসের, তাহলে জেনে নেওয়া গেল সিসমোসের কথার অর্থ হচ্ছে, সিসমোসের অর্থ হচ্ছে ভূকম্পন। মান্নার উপসাগর, কচ্ছ উপসাগর, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ভারতের এই 4টি অঞ্চলেই নিম্নলিখিত কোনটি দেখা যায়? নিম্নলিখিত 4টিতেই আমরা যদি দেখি, মান্নার, কচ্ছ, লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর, এই 4টি দ্বীপপুঞ্জতেই আমরা প্রবাল দেখতে পাই। একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয় কী? মনুষ্যসৃষ্ট বিপর্যয় হচ্ছে, মানে প্রত্যক্ষভাবে মনুষ্যসৃষ্ট হচ্ছে সন্ত্রাসবাদ। এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের কারণ কি? মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের কারণ হচ্ছে অশিক্ষা ও উদাসীনতা। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল যে দুর্যোগের জন্য পরিচিত, বলছি পশ্চিমবঙ্গের যে পার্বত্য অঞ্চল, সেটা কোন দুর্যোগের জন্য পরিচিত? পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল আমরা দেখব, এটা কিন্তু ধসের জন্য পরিচিত। ঠিক আছে, এই পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে ধস নামে। ভারতের কত শতাংশ এলাকা খরাপ্রবণ? ভারতে আমরা দেখব 29% এলাকা হচ্ছে খরাপ্রবণ। 29% এলাকা কিন্তু ভারতের খরাপ্রবণ। আরবি শব্দ হ্যাজার্ড কথাটি এসেছে কোথা থেকে? আরবি শব্দ হ্যাজার্ড, এই কথাটি এসছে আজ ZAHR জাহার। ঠিক আছে, আজ জাহার, এই কথা থেকে এসছে আরবি শব্দ, এটা থেকে হ্যাজার্ড বা যে দুর্যোগ আমরা বলে থাকি, সেই দুর্যোগ কথাটি এসছে আজ জাহার। ঠিক আছে। সুনামি কোন দেশের শব্দ? সুনামি আমরা দেখব টি দিয়ে শুরু হয়, তাই না? এটা হচ্ছে জাপানের শব্দ সুনামি, এটা হচ্ছে জাপানি শব্দ। ইন্টারন্যাশনাল ডে ফর ন্যাচারাল ডিজাস্টার রিডাকশন এবং ভারতে ডিজাস্টার রিডাকশন ডে অর্থাৎ বিপর্যয় লঘূকরণ দিবস কবে পালিত হয়? একই দিনে পালিত হয় ইন্টারন্যাশনাল ডে ফর ন্যাচারাল ডিজাস্টার রিডাকশন এবং ভারতের ডিজাস্টার রিডাকশন ডে, অর্থাৎ যে বিপর্যয় লঘূকরণ দিবস, সেটা পালিত হয় 13th of October। ঠিক আছে, 13th of October পালিত হয় এই দুটো দিবস। 2রা অক্টোবর হচ্ছে গান্ধীজির জন্মদিন, তাহলে ওই মাসেই হয়
13 তারিখে। ভারতে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কোন সাল থেকে চালু হয়েছে? ভারতের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট চালু হয়েছে 2005 থেকে। 2005 থেকে চালু হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, 2005। বিপিআর ও ডার্ট পদ্ধতি ও যন্ত্রটি কোন দুর্যোগের উপর লক্ষ্য রাখার জন্য ব্যবহার করা হয়? বিপিআর এবং ডার্ট এই দুটোই কিন্তু ব্যবহার করা হয় সুনামিকে, মানে সুনামির উপর লক্ষ্য রাখার জন্য, সুনামির যে কোন অঞ্চলে সংঘটিত হচ্ছে বা তার কেন্দ্র কোথায়, সেই সমস্ত জিনিসগুলোকে লক্ষ্য রাখার জন্য কিন্তু এই বিপিআর এবং ডার্ট পদ্ধতি এবং যন্ত্র এই আবিষ্কৃত হয়েছে। বন্যা যে ধরনের বিপর্যয়, বন্যা সাধারণত কিন্তু দেখতে গেলে কিছুটা প্রাকৃতিক, কিছুটা কিন্তু মনুষ্যসৃষ্ট, ঠিক আছে। ভূমিধস, তার কারণ গাছ কাটা, ঠিক আছে, কিছুটা হয়তো মানে বেশিরভাগটাই প্রাকৃতিক, কিছুটা কিন্তু মনুষ্যসৃষ্টও বটে। তাই এটা কি আমরা বলি আধা প্রাকৃতিক। এর সঠিক উত্তর হয়ে যাবে আধা প্রাকৃতিক। যে ল্যাটিন শব্দ থেকে ইংরাজি ডিজাস্টার কথাটি এসছে অ্যাস্ট্রাম। যে অপশনগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু ডি দিয়ে শুরু। এগুলো কিন্তু জাস্ট একটুখানি মানে পরীক্ষা হলে পরীক্ষার্থীদের মাথায় নিয়ে একটু খেলার জন্য, কারণ সবাই কিন্তু ডি দিয়ে অ্যান্সার করবে, কিন্তু এটা কিন্তু হবে না, এটা হয়ে যাবে অ্যাস্ট্রাম, যেটা হচ্ছে ল্যাটিন শব্দ থেকে এসছে। ডিজাস্টার কথাটি এসছে ল্যাটিন শব্দ অ্যাস্ট্রাম থেকে ডিজাস্টার কথাটি এসছে। পরের প্রশ্ন, ভারতে কোন সালে জাতীয় বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি চালু করা হয়? জাতীয় বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি চালু করা হয় 1954 থেকে। পরের কোশ্চেন, চেরনোবিল এবং ফুকুশিমা দুর্ঘটনায় পরিবেশে কী বিপদ ঘটেছে? চেরনোবিল এবং ফুকুশিমা দুর্ঘটনায় আমরা দেখব তেজস্ক্রিয় বিকিরণ ঘটেছে। বিকিরণ ঘটেছে চেরনোবিল এবং ফুকুশিমা দুর্ঘটনায় তেজস্ক্রিয় বিকিরণ ঘটেছে। পরের কোশ্চেন, ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল? ভোপাল যে দুর্ঘটনাটা, গ্যাস দুর্ঘটনা, সেটা কিন্তু ঘটেছিল 2-3 ডিসেম্বরে, 2রা থেকে 3রা ডিসেম্বরে 1984 সাল, ঠিক আছে, 1984 সালের 2রা থেকে 3রা ডিসেম্বরে। 1984 বলে একটা ইংলিশ বইও আছে। তো এই মানে বই মানে বই আর কি, পড়ার বই, 1984। যাই হোক, তো 2nd-3rd ডিসেম্বর তোমরা এভাবেই মনে রাখবে, আমার এটাই মনে পড়ে গেল তাই আমি বললাম। 1984 হচ্ছে 2 থেকে 3রা ডিসেম্বর এটা হয়েছিল ভোপাল যে গ্যাস দুর্ঘটনা। এবং এই ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য যে গ্যাসটা দায়ী ছিল সেটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, ঠিক আছে, মিথাইল আইসোসায়ানেট। এটা এখানে লেখা ছিল না, কিন্তু আমি এটা লিখে নিলাম। মিথাইল আইসোসায়ানেট, যেটা হচ্ছে ভোপাল যে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল সেটার জন্য দায়ী ছিল। ভারতে ভূমিকম্পের তীব্রতাবোধক অঞ্চল অনুযায়ী কলকাতা যে অঞ্চলের অন্তর্গত? কলকাতা হচ্ছে জোন 3-র অন্তর্গত। তীব্রতাবোধক অঞ্চল অনুযায়ী কলকাতা জোন 3-র অন্তর্গত। উত্তর পূর্ব ভারত এই ভূমিকম্পের তীব্রতাবোধক অঞ্চল হিসাবে কোন অঞ্চলের অন্তর্গত? সেটা হচ্ছে জোন 5, ঠিক আছে। উত্তর পূর্ব ভারত হচ্ছে জোন 5, কলকাতা হচ্ছে জোন 3। ভূমিকম্পের ফোকাস এর অন্য নাম কি? ফোকাস মানে হচ্ছে ভূমিকম্পের যে কেন্দ্র, সেটাকে আমরা বলছি হাইপোসেন্টার, ঠিক আছে। এপিসেন্টার তো আমরা জানলাম, এপিসেন্টার হচ্ছে যে এই হাইপোসেন্টার অর্থাৎ ফোকাসের একদম উপরিতল, যেটা সোজাসুজি উপরিতল, যেটা সেটাকে বলা হয় এপিসেন্টার। এবং এপিসেন্টারের একদম অপোজিট যে জায়গাটা, সেই অঞ্চলটাকে আমরা বলি অ্যান্টিসেন্টার। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা কত? 121.02 কোটি, ঠিক আছে। এটা হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী। পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব। 2011 সালের জনগণনা অনুসারে পৃথিবীর জনসংখ্যা কত? পৃথিবীর জনসংখ্যা হচ্ছে 710 কোটি, ঠিক আছে। স্থূল জন্মহার বা যেটাকে আমরা সিবিআর বলছি, সেই অনুসারে যতজন মানুষ পিছু সদ্যজাত জীবিত শিশুর সংখ্যা নির্দেশ করা হয় সেটা কত? সিবিআর কেন, মানে সিবিআর অনুযায়ী প্রত্যেকটাই কিন্তু 1000 জনের উপর আমরা কাউন্ট করি, ঠিক আছে। 1000 জন, যেই সেটা জীবিত শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যাই দিক, তা সেটা কিন্তু 1000 জনের উপরে কাউন্ট হয়। তাহলে যাই প্রশ্ন পড়ুক, এটা কিন্তু এক কথায় উত্তর করে দেবে, সেটা হচ্ছে 1000 জন। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন বলছে 27 নম্বর, স্থূল জন্মহার অনুসারে যে সময়ের সাপেক্ষে সদ্যজাত জীবিত শিশুর সংখ্যা নির্দেশ করা হয় সেটা হচ্ছে 1 বছর। 1 বছর অনুযায়ী কিন্তু স্থূল জন্মহার অনুসারে সদ্যজাত জীবিত শিশুর সংখ্যা নির্দেশ করা হয়।
পরের প্রশ্ন, স্থূল মৃত্যুহার বা সিডিআর, ওটা ছিল সিবিআর, এটা হচ্ছে সিডিআর। তো এই এটা ছিল সিবিআর, সিবিআরকে আমরা বলছিলাম কি স্থূল জন্মহার। তো এই স্থূল মৃত্যুহার যেটা, সেটা কিন্তু সিডিআর, ঠিক আছে। ওটা বার্থ ছিল, ওটা ডেথ, বোঝাই যাচ্ছে, ঠিক আছে। তো এই সেজন্য ডি। তো এই স্থূল মৃত্যুহার অনুসারে যে সময়ের সাপেক্ষে মৃত মানুষের সংখ্যা নির্দেশ করা হয়, মৃত মানুষের সংখ্যা নির্দেশ করা হয় 1 বছর অনুযায়ী, ঠিক আছে। তার আগে একটা কোয়েশ্চেন আমি প্রবাবলি পেরিয়ে এলাম। হ্যাঁ, স্থূল মৃত্যুহার অনুসারে যতজন মানুষ পিছু, এই একই 1000 জন, যতজন মানুষ পিছু মৃত লোকের সংখ্যা নির্দেশ করা হয় সেটাও কিন্তু 1000 জন। 1000 জন অনুসারে কিন্তু এটাকেও আমরা দেখি যে 1000 জন মানুষ ওপর কিন্তু এই কি বলে মানে 1000 জন মানুষ পিছু মৃত লোকের সংখ্যা নির্দেশ করা হয়। পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের গড় সম্ভাব্য আয়ু কত? 2011 সালের জনগণনা অনুযায়ী সম্ভাব্য আয়ু হচ্ছে 69.89 বছর। 2011 সালের জনগণনা অনুসারে ভারতে পুরুষের সম্ভাব্য আয়ু কত? পুরুষের আয়ু হচ্ছে সম্ভাব্য 67.46 বছর, অর্থাৎ 67.46, মানে 46 বছর। তাহলে আমরা যদি দেখি যে জনগণনা অনুসারে যে মানে ভারতের নারী পুরুষ সম্মিলিত যে গড় আয়ু সেটা হচ্ছে 69.89, কিন্তু পুরুষ যদি দেখি পুরুষের 67.46, অর্থাৎ প্রায় 2 বছর কম। তো এটার কারণ কি? কারণ পুরুষরা প্রচুর পরিমাণে স্ট্রেস নেয় এবং অনেক কিছু করে। তো এটা আমি আজকেই একটা ভিডিও দেখছিলাম, সেখানে বলছে যে পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি বাঁচে। তো সেখানে একটা কমেডি ভিডিও ছিল, তো সেখানে বলছে যে পুরুষরা একটু কম দিন বাঁচে আর নারীরা একটু বেশি দিন বাঁচে। এই নারীদের বেশি দিন বাঁচার রহস্য হচ্ছে নারীদের কোনো বউ নেই, তাই মানে পুরুষ মানুষের তো বউ হয়, আর নারীদের কোনো বউ নেই। যাই হোক, জোকসের পার্ট, খুব মানে কথাটা শুনে হাসি লাগলো। আজকে এটা পড়তে গিয়ে আমি এখানে পেয়ে গেলাম যে 2 বছরের গড় আয়ু কম হয়, তাই আমার এটা মাথায় এলো। যাই হোক, নারীদের কোনো বউ নেই, তাই হচ্ছে নারীদের গড় আয়ু কিন্তু 2 বছর করে বেশি হচ্ছে। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের নারীর সম্ভাব্য আয়ু কত? নারীর সম্ভাব্য আয়ু কিন্তু আমরা দেখব যে 72.61, ঠিক আছে। গড় আয়ু হিসাবে দেখতে গেলে পুরুষদের 2 বছর কম, কিন্তু এই গড় আয়ুটা কেন এই পুরুষের 67 হওয়া সত্ত্বেও 67 হওয়া সত্ত্বেও গড় আয়ুটা 69 হয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে এই যে গ্যাপটা 72.61, অর্থাৎ পুরুষদের থেকে নারীরা প্রায় 4 বছর বেশি বাঁচে, গড় আয়ুর থেকে 2 বছর কম বাঁচে হচ্ছে পুরুষরা। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ 0 থেকে 14 বছর বয়সী শিশু ও কিশোর জনসংখ্যা? সেটা হচ্ছে 31.1, ঠিক আছে, 31.1। 2011 সালের জনগণনা অনুসারে ভারতে, এগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো আমি স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে। পরিবেশ বিষয়ে রাষ্ট্রসংঘ প্রথম বিশ্ব সম্মেলন কোন সালে আয়োজন করেছিল? বিশ্ব সম্মেলন আয়োজন করেছিল 1972। পরের প্রশ্ন আমরা চলে আসবো, মিনামাটা বিপর্যয়। মিনামাটা বিপর্যয় কোথায় হয়েছে? মিনামাটা বিপর্যয় আমরা যদি দেখি, মিনামাটা বিপর্যয় হয়েছে ইরাকে, ঠিক আছে। এই মিনামাটা বিপর্যয় কেন হয়েছিল? আমরা জানি মিনামাটার কিন্তু প্রধান কারণই হচ্ছে পারদ, ঠিক আছে, পারদের আচ্ছা, এটা কীভাবে হয়েছিল? কনজামশন অফ ফিশে, ঠিক আছে, মাছ খাওয়ার ফলে, ঠিক আছে। তো এখানে এর জন্য প্রধান রাসায়নিকটা কী দায়ী ছিল? সেই রাসায়নিকটার নাম হচ্ছে মিথাইল মার্কারি, ঠিক আছে, মিথাইল মার্কারি এটার জন্য কিন্তু দায়ী ছিল। এই মিনামাটা বিপর্যয় কোথায় হয়েছিল? প্রথম সেটা হচ্ছে ইরাকে হয়েছিল। প্রথম অ্যান্সার হচ্ছে ইরাক, যেটা হয়েছিল ইরাকেতে। এবং আমরা দেখব এটা কিন্তু পারদ, অর্থাৎ কনজামশন অফ ফিশ যেটা হয়েছিল মাছ খাওয়ার ফলে, সেটা হচ্ছে পারদের প্রভাবে হয়েছিল এই মিনামাটা বিপর্যয়, এবং এটার জন্য প্রধান যেটা দায়ী ছিল সেটা ছিল মিথাইল মার্কারি। পরবর্তী প্রশ্ন, জনঘনত্ব প্রকাশের একক কী? বর্গ মাইল অথবা বর্গ কিলোমিটার। আমরা জানি জনঘনত্ব বর্গতে প্রকাশ করে, বর্গ মাইল অথবা বর্গ কিলোমিটারে। তারপরের প্রশ্ন, সুস্বাস্থ্যকর জনসংখ্যা বলতে কী বোঝায়? প্রায় সমান অনুপাতে পুরুষ এবং নারীর সংখ্যা যদি হয়, তাহলে তাকে আমরা বলি সুস্বাস্থ্যকর জনসংখ্যা। তাহলে সঠিক উত্তর আমার হয়ে যাবে অপশন সি। তাহলে বিশ্বের জনসংখ্যার আনুমানিক কত শতাংশ মরু অঞ্চল এবং আধা শুষ্ক অঞ্চলে বসবাস করে? সেটা হচ্ছে 8%। তৃতীয়
তৃতীয় বিশ্বের কতজন মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে? 120 কোটি মানুষ হচ্ছে এই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের জনসংখ্যার আনুমানিক কত শতাংশ প্রথম বিশ্বে বসবাস করে? প্রথম বিশ্বে বসবাস করে 20% মানুষ। মোট জনসংখ্যাকে মোট জমির আয়তন দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় জনঘনত্ব। ঠিক আছে, তো সেটাকে বলা হয় জনঘনত্ব। মোট মোট জনসংখ্যাকে মোট জমির আয়তন দিয়ে ভাগ করলে। বাস্তববিদ্যা বা ইকোলজি অনুসারে যে কোনো প্রজাতির জীবের মোট সংখ্যাকে কী বলা হয়? মোট সংখ্যাকে বলা হয় জনসংখ্যা বা পপুলেশন। সঠিক উত্তর হয়ে যাবে জনসংখ্যা বা পপুলেশন। দীর্ঘদিন ধরে জনসংখ্যার কোনো পরিবর্তন না হলে জনসংখ্যার ওই অবস্থাকে কী বলা হয়? স্থিতিশীল জনসংখ্যা। পরবর্তী প্রশ্ন, দেশের মোট সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যাকে কী বলা হয়? কাম্য জনসংখ্যা। ঠিক আছে, তাকে বলা হয় কাম্য জনসংখ্যা। পরবর্তী প্রশ্ন যদি চলে যাই, 2011 সাল জনসংখ্যা অনুসারে ভারতের মোট পুরুষের সংখ্যা 62.37 কোটি। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের মোট নারীর সংখ্যা হচ্ছে 58.65 কোটি। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জন্মহার প্রতি হাজারে 22.22 জন। ওকে, তো এগুলো তো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এখান থেকে দেখো একবার একটু দেখে নাও, বর্তমানে ভারতে মোট জনসংখ্যার যত শতাংশ মানুষ গ্রামে বাস করে? গ্রামে বাস করে 70% মানুষ, শহরে বাস করে 30% মানুষ। বর্তমানে পরিবেশের ওপর মানুষের প্রভাব কী হচ্ছে? বাড়ছে, কমছে, নাকি দ্রুত হারে বাড়ছে, নাকি বাড়ছেও না কমছেও না? তাহলে পরিবেশের ওপর যে মানুষের ভরসা বা প্রভাব সেটা কিন্তু দ্রুত হারে বাড়ছে। পরের প্রশ্ন, আদিমকালে পরিবেশের ওপর মানুষের প্রভাব ছিল খুবই কম। ঠিক আছে, পরিবেশের উপর মানুষের যে প্রভাব সেটা কিন্তু খুবই কম ছিল। আয় ও ভোগের মধ্যে অসাম্য রয়েছে বলে পৃথিবীর মোট আয়ের প্রায় 80% ভোগ করে মাত্র যত শতাংশ মানুষ? 15% মানুষ যদি দেখা যায়, তাহলে বিশ্বের 80% যে আয় সেটা কিন্তু তারা ভোগ করে। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখে নেব কি বলছে। উন্নত দেশগুলিতে শহরে বসবাসকারী জনসংখ্যার পরিমাণ প্রায় 75% শহরে বসবাস করে। মোট জনসংখ্যাকে মোট কার্যকরী জমির আয়তন দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? ঠিক আছে, মোট জনসংখ্যাকে মোট কার্যকর জমির আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যাবে মানুষ জমির অনুপাত। ঠিক আছে, আগেরটা ছিল যে মোট জনসংখ্যাকে মোট জমির অনুপাত দিয়ে ভাগ করলে সেটা পাওয়া যায় কি? জনঘনত্ব। কিন্তু মোট জনসংখ্যাকে যদি মোট জমি মানে কার্যকর জমি যেগুলোতে চাষাবাদ করা যায় বা কাজ করা যায় সেই সমস্ত জমি দিয়ে ভাগ করা হয়, তাহলে মানুষ জমির অনুপাত পাওয়া যাবে। পরের প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্বের পরিমাণ কত? 382 জন। সেই 2011 সাল থেকে আমরা পড়ে আসছি 382 জন। জুম চাষ কি? জুম চাষ হলো আদিম কৃষিকাজ। জুম চাষ তাহলে কি? জুম চাষ হলো আদিম কৃষিকাজ। পরের প্রশ্ন, কুজনেটস বক্ররেখার আকৃতি কি? কুজনেটস বক্ররেখার আকৃতি হচ্ছে উল্টানো ইউর মতো। কুজনেটস বক্ররেখার আকৃতি উল্টানো ইউর মতো। সময়ের সঙ্গে জনসংখ্যার সম্পর্কবোধক লেখচিত্র, সময়ের সঙ্গে যে জনসংখ্যা তার সম্পর্কবোধক লেখচিত্র কি? সিগময়েড বক্ররেখা। তাহলে ঠিক আছে, সিগময়েড বক্ররেখা আমরা কাকে বলছি? সময়ের সঙ্গে জনসংখ্যা সম্পর্কবোধক যে লেখচিত্র তাকে আমরা বলি সিগময়েড বক্ররেখা। আর কুজনেটস বক্ররেখার আকৃতি কেমন? সেটা হচ্ছে উল্টানো ইউর মতো। ভারতের জনগণনা দপ্তরে এগুলো খুবই কি বলবো অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন, যেগুলো হচ্ছে একদম সংখ্যা দিয়ে আছে, সেগুলো আসার সম্ভাবনা খুবই কম, তো সেগুলোকে আমি স্কিপ করে যাচ্ছি। তো আবার চলে আসছি আমরা যে সাংস্কৃতিক অগ্নিসরণ বা কালচারাল হার্থ এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে সিন্ধু সভ্যতা। সাংস্কৃতিক অগ্নিসরণ বা কালচারাল হার্থের উদাহরণ হচ্ছে সিন্ধু সভ্যতা। পরের প্রশ্ন, মানব সভ্যতার ইতিহাসে পশুপালন ও কৃষিকাজ প্রায় কত বছর পুরনো? প্রায় 10,000 বছর পুরনো। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সর্বপ্রথম কোন ধরনের প্রাণীকে গৃহপালিত করা হয়? গৃহপালিত করা হয় গবাদি পশুকে। ঠিক আছে, গবাদি পশুকে কিন্তু দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সর্বপ্রথম তাকে কী বলা হয়? গৃহপালিত করা হয়। পরের প্রশ্ন, জুম চাষ বা ঝুম চাষ এটা কি? জুম চাষ বা ঝুম চাষ এটা কিন্তু যাযাবরী কৃষি, এটা কিন্তু আদিম কৃষির একটা প্রকার, জুম চাষ বা ঝুম চাষ। নদীতে বড় বাঁধ দিলে কি হয়? নদীতে বড় বাঁধ দিলে নদীর যে বাস্তুতন্ত্র সেটা কিন্তু ব্যাহত হয়, তার জন্য কিন্তু কখনো কখনো বন্যা দেখা যায়, কখনো কখনো খরাও দেখা যায়। বড় বাঁধ নির্মাণের ফলে নদী প্রতি বছর বন্যা সৃষ্টি করে। কোথায়, কোন নদীতে আমরা দেখতে পাই প্রতি বছর বন্যা হয়? দামোদরকে এই জন্য বাংলার দুঃখ বলা হয়। পরিবেশের পরিবর্তনের ফলে প্রথম স্তরের প্রভাব
যে ক্ষেত্রে পড়ে সেটা হচ্ছে স্বাস্থ্য। প্রথম স্তরের প্রভাব পরিবেশের পরিবর্তনের ফলে প্রথম স্তরের প্রভাব পড়ে হচ্ছে স্বাস্থ্যের ওপর। পরিবেশের পরিবর্তনের ফলে দ্বিতীয় স্তরের প্রভাব পড়ে নাগরিক স্বাচ্ছন্দ্যের ওপর। প্রথম স্তরের প্রভাব হচ্ছে স্বাস্থ্যের ওপর পড়ে, দ্বিতীয় স্তরের প্রভাব পড়ে নাগরিক স্বাচ্ছন্দ্যের ওপর, এবং তৃতীয় যদি স্তর দেখি, তৃতীয় স্তরের প্রভাব কিন্তু পড়ছে বাস্তুতন্ত্রের ওপর। পরের প্রশ্ন, প্রদত্ত কোন দেশটিতে বর্তমান জনসংখ্যার বৃদ্ধি ঋণাত্মক? জনসংখ্যার বৃদ্ধি যদি দেখি ঋণাত্মক কোন দেশে, সেটা হবে রাশিয়া। প্রদত্ত কোন মহাদেশে বর্তমানে জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি? জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন মহাদেশের কথা বলছে, সেটা হচ্ছে আফ্রিকা। আর যদি দেখা যায় তাহলে কোন দেশের যে জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি, সেটা এখন প্রায় ভারত হয়ে গেছে, আগে ছিল চীন। তো প্রদত্ত কোন দেশ বর্তমানে জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি? জনসংখ্যা বৃদ্ধির হার যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা দেখব জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি হচ্ছে ওমানে। তাহলে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে যদি আমরা দেখি বেশি, সেটা হয়ে যাবে ওমান, ঠিক আছে, সেটা হয়ে যাবে ওমান। আর আমি যেটা বলছিলাম যেটা হচ্ছে ভারত, সেটা হচ্ছে বর্তমানে জনসংখ্যার দিক থেকে, আধিক্যর দিক থেকে সবচেয়ে বেশি এখন কিন্তু ভারত হয়ে গেছে। যদিও 2011 যে রিপোর্ট সেই অনুযায়ী কিন্তু এখনও চীনই রয়েছে, কিন্তু এখন একটা রিসেন্ট রিপোর্টে এসছে যেটা হচ্ছে ভারতের জনসংখ্যা এখন চীনকেও ছাপিয়ে গেছে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার যাকে বলছে সেটার উপর নির্ভর করলে আমরা ওমানকে বলতে পারি যে এখন জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে সবচেয়ে বেশি। তারপরে আমরা দেখে নেব তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন দেশে, সেটা হচ্ছে ইউক্রেন। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম হচ্ছে ইউক্রেন। জনঘনত্ব নির্ণয়ের সূত্র কী? জনঘনত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে জনসংখ্যা ভাজিতক স্থানের আয়তন। জনসংখ্যা ভাজিতক স্থানের আয়তন, সেটা হচ্ছে সেই জায়গার জনঘনত্ব, ঠিক আছে। পরের প্রশ্ন, পৃথিবীতে 1 কোটি থেকে 100 কোটি জনসংখ্যায় পৌঁছাতে কত বছর সময় লেগেছে? 155 বছর। খুব একটা এই জায়গাগুলো ইম্পর্ট্যান্ট নয়, এই জায়গাটা আমি স্কিপ করলাম আবার। তো তারপরে আমরা চলে আসছি নিম্নলিখিত কোন হিসেবে নারীর বয়স গণ্য করা হয়? তাহলে নিম্নলিখিত কোন হিসাবে নারীর বয়স গণ্য করা হয়? নারীর বয়স গণ্য করা হয় স্থূল জন্মহার ইয়েতে, মানে স্থূল জন্মহার হিসাবে সিবিআর অনুযায়ী কিন্তু নারীর বয়স গণ্য করা হয় প্রতি হাজারে, ঠিক আছে। তারপর হচ্ছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি? তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ভারতের যদি বলে কোন রাজ্যে, সেটা হচ্ছে বিহারে। প্রতি বছর বিশ্বের আনুমানিক কত পরিমাণ বনভূমি বিলীন হয়ে যাচ্ছে? পৃথিবীতে প্রায় প্রতি বছর 170 লক্ষ হেক্টর, 170 লক্ষ হেক্টর কিন্তু বনভূমি প্রতি বছর বিলীন হয়ে যাচ্ছে বিশ্বেতে। এবং 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বিহার। তৃতীয় বিশ্বের দেশগুলি বর্তমান আনুমানিক জনসংখ্যা লাগবে না, এত কিছু মানে অ্যানালিটিক্যাল সংখ্যাভিত্তিক এই প্রশ্ন আসবে না, ঠিক আছে। 2004-এর তথ্য অনুযায়ী নিচের কোন দেশটির মাথাপিছু নিঃসৃত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি? তাহলে 2004-এর যে রিপোর্ট সেই অনুযায়ী মাথাপিছু নিঃসৃত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে কানাডায়। ভারতীয় উপমহাদেশের কোন মরুভূমি আয়তন বাড়ছে? ভারতের উপমহাদেশে থর মরুভূমির আয়তন কিন্তু বাড়ছে। ভারতের শহরে কর্মজীবী মানুষের ন্যূনতম যত শতাংশ কৃষিকাজের সঙ্গে যুক্ত? কৃষিকাজের সঙ্গে যুক্ত হচ্ছে 75%। মানব সভ্যতার আদি এলাকা বা সাংস্কৃতিক অগ্নিসরণ বা কালচারাল হার্থের উদাহরণ কী? কালচারাল হার্থের যদি আমরা উদাহরণ দেখি তাহলে সেটা হচ্ছে নীলনদ উপত্যকা হচ্ছে কালচারাল হার্থের উদাহরণ। কালচারাল হার্থের উদাহরণ হচ্ছে নীলনদ উপত্যকা। 5ই জুন কোন দিবস উদযাপিত হয়? 5ই জুন উদযাপিত হয় বিশ্ব পরিবেশ দিবস। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। 4ই সেপ্টেম্বর কি উদযাপিত হয়? 5 সেপ্টেম্বর মনে রাখতে হবে শিক্ষক দিবস, এবং 4th সেপ্টেম্বর সেটা হচ্ছে বিশ্ব সাক্ষরতা দিবস। তো 5 সেপ্টেম্বরের আগের দিন সেটা হচ্ছে বিশ্ব সাক্ষরতা দিবস। দুটি কিন্তু শিক্ষা রিলেটেড, একটা শিক্ষক, একটা হচ্ছে সাক্ষরতা। ওজোন স্তর ধ্বংসকারী মুখ্য গ্যাসের নাম কি? ওজোন স্তর ধ্বংসকারী মুখ্য গ্যাসের নাম হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। 3 মাইল আইল্যান্ড বিপর্যয় কোথায় ঘটেছিল? এখানে 3 মাইল আইল্যান্ড এখানে কিন্তু অপশানে নেই, এটা সঠিক উত্তর হয়ে যাবে কোনোটিই নয়। কোন নদীটি মৃত বলে ঘোষিত হয়েছে? বিদ্যাধরী যে নদীটি সেটি কিন্তু মৃত বলে ঘোষিত হয়েছে, বিদ্যাধরী নদী। ভারতবর্ষের অর্থনৈতিক অবনতি এবং পরিবেশ দূষণের কারণগুলি হলো, অর্থনৈতিক অবনতি এবং পরিবেশ দূষণের কারণ হচ্ছে জনবিস্ফোরণ। ভূমিক্ষয়ের প্রধান কারণ কি? অধিক বৃষ্টিপাত, অধিক বায়ুপ্রবাহ, জমির অধিক ঢাল, সবকটি। সঠিক উত্তর হয়ে যাবে সবকটি। তারপরে কোয়েশ্চেন, এটাকে আমি বাদ দিচ্ছি। তারপরে আমরা চলে আসবো
বলছে নিম্নলিখিত, আচ্ছা রামসার সম্মেলন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সাল অনুযায়ী। রামসার সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? রামসার সম্মেলন আমাদের অনুষ্ঠিত হয়েছিল 1971-এ, 1971 সাল। তাহলে রামসার সাইট কোনগুলোকে বলা হয়? রামসার সাইট বলা হয় জলাভূমিগুলোকে, ঠিক আছে। তো এই রামসার সাইট সম্মেলন অনুষ্ঠিত হয় 1971 সালে। নিম্নলিখিত কোনটি রামসার সাইট? পূর্ব কলকাতার জলাভূমি। নিম্নলিখিত কোনটি রামসার সাইট? সেটা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি। অনুর্বর জমি বা ওয়েস্টল্যান্ডের সৃষ্টির অন্যতম কারণ কি? ওয়েস্টল্যান্ড সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে ভূমিক্ষয়। তাহলে অনুর্বর জমি বা ওয়েস্টল্যান্ড সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে ভূমিক্ষয়। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছে? সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছে কেরালায়। সাইলেন্ট ভ্যালি আন্দোলন তাহলে কোথায় হয়েছে? কেরালায়। আর ওয়েস্টল্যান্ড সৃষ্টির অন্যতম কারণ কি? ওয়েস্টল্যান্ড সৃষ্টির অন্যতম যে কারণ সেটা কিন্তু হয় ভূমিক্ষয়। বনবিনাশের ফলে যা নষ্ট হয় তা হলো জীববৈচিত্র্য। বনবিনাশের ফলে জীববৈচিত্র্য নষ্ট হয়। বনভূমি বিনষ্ট হলে যে দুর্যোগের আশঙ্কা বাড়ে তা হচ্ছে হরপাবান, কারণ ভূমিক্ষয় হয় এবং তার ফলে নদী তীরবর্তী যে সমস্ত জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় দেখা যায় ধসে যায় এবং হরপাবানের সৃষ্টি হয়। নদীতে বাঁধ দিলে যাদের প্রজনন চক্র বিঘ্নিত হয় সেটা হচ্ছে মাছ। নদীতে বাঁধ দিলে মাছেদের প্রজনন চক্র বিঘ্নিত হয়। উপজাতি মানুষেরা অরণ্যের উপর নির্ভরশীল, কারণ অরণ্য তাদের কী দেয়? বাসভূমি, বিশ্রাম, বিনোদনের সুযোগ, গাছের ফলমূল, দূষণহীন পরিবেশ। সবকটাই দেয়, কিন্তু তুলনামূলকভাবে প্রথমত তাদেরকে বাসভূমি দেওয়া হচ্ছে এই অরণ্য উপজাতি মানুষদের, ঠিক আছে। তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে নির্ভরশীল। বনবাসী উপজাতি মানুষ কখন পরিবেশগত শরণার্থীতে পরিণত হয়? কখন হয়? হাতে টাকা পয়সা না থাকলে, চিকিৎসার জন্য শহরে এলে, গৃহত্যাগী হলে, বনবিনাশ, খনি এবং বাঁধ নির্মাণের ফলে নিজ বাসভূমি থেকে উৎখাত হলে, তখন কিন্তু কী হয়? বনবাসী উপজাতিরা শরণার্থীতে পরিণত হয়। ভারতের কোন নদী দুটি জলবিরোধ প্রবণ সেটা হচ্ছে কৃষ্ণা এবং কাবেরী, ঠিক আছে। কৃষ্ণা এবং কাবেরী আমরা দেখেছি, কাবেরী নদীর জন্য কিন্তু দুটি রাজ্যের মধ্যে আমাদের এখানে জলবিরোধ দেখা যায়, ঠিক আছে। তো সেই এইটা হচ্ছে জলবিরোধ প্রবণ, মানে দুটি রাজ্যের সঙ্গে দুটো অথবা দুটো দেশের মধ্যে যদি কোনো একটি নির্দিষ্ট নদী নিয়ে ঝগড়া হয় বা মানে তাদের মধ্যে কী বলবো, তাদের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলি সেই নদীগুলিকে জলবিরোধ প্রবণ। যেমন তিস্তা নদীর জল নিয়ে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা জলবিরোধ আছে। পরবর্তী প্রশ্ন, হিমালয়ান গার্ডল্যান্ড ক্যানেল কোন প্রকল্পের সঙ্গে যুক্ত? নদী সংযুক্তিকরণের সাথে যুক্ত। হিমালয়ান গার্ডল্যান্ড ক্যানেল নদী সংযুক্তিকরণের জন্য যুক্ত। হিমালয়ান গার্ডল্যান্ড ক্যানেল হচ্ছে নদী সংযুক্তিকরণ। নিম্নলিখিত কোনটি ভারতের স্বাদু জলের জলাভূমি? স্বাদু জলের জলাভূমি হচ্ছে লোকটাক হ্রদ। স্বাদু জলের জলাভূমি হচ্ছে লোকটাক হ্রদ। জলাভূমিকে মানবদেহের যে অংশের সাথে তুলনা করা হয় তা সেটা কি? জলাভূমিকে মানবদেহের কিডনির সাথে তুলনা করা হয়। মানবদেহের কোন অংশের সাথে তুলনা করা হয় জলাভূমিকে? কিডনির সাথে। আর হচ্ছে ভারতের স্বাদু জলের জলাভূমি কোনটা? সেটা হচ্ছে লোকটাক হ্রদ। সর্বশেষ পাতা, এই এই যে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটার সর্বশেষ পাতা হচ্ছে এটি। পূর্ব কলকাতার জলাভূমি একটি আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত পরিবেশগত সম্পদ, কারণ এটি একটি রামসার সাইট, তাই তো? এটি একটি রামসার সাইট, তাই হচ্ছে এই পূর্ব কলকাতার জলাভূমি একটি আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত। সাস্টেনেবল এগ্রিকালচার কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? গর্ডন ম্যাকক্লাইমন্ড। গর্ডন ম্যাকক্লাইমন্ড এই সাস্টেনেবল এগ্রিকালচার কথাটি প্রথম প্রবর্তন করেন। তার নাম হচ্ছে গর্ডন ম্যাকক্লাইমন্ড। তারপরের কোয়েশ্চেন, চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? চিপকো আন্দোলনের নেতা ছিলেন, এখানে কে কে রয়েছে চিপকো আন্দোলনে? চিপকো আন্দোলনে রয়েছে চণ্ডীপ্রসাদ ভাট, পাণ্ডুরং হেগড়ে, অমর সিং, মেধা পাটকার। এখানে যে চিপকো আন্দোলন যদি আমরা দেখি তাহলে কিন্তু চণ্ডীপ্রসাদ ভাট এখানকার সঠিক অ্যান্সার হয়ে যাবে, চণ্ডীপ্রসাদ ভাট। অ্যাপিকো আন্দোলনের জন্য কে নেতৃত্ব দিয়েছিলেন? অ্যাপিকো আন্দোলনের জন্য দিয়েছিলেন পাণ্ডুরং হেগড়ে, ঠিক আছে। চিপকো আন্দোলনের জন্য চণ্ডীপ্রসাদ ভাট এবং চ দিয়ে চিপকো, চ দিয়ে চণ্ডীপ্রসাদ, ঠিক আছে। আর অ্যাপিকো আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়েছেন পাণ্ডুরং হেগড়ে। নর্মদা বাঁচাও প্রকল্পের পুরোধা কে ছিলেন? নর্মদা বাঁচাও প্রকল্পের পুরোধা ছিলেন মেধা পাটকার, ঠিক আছে। এটা মেধা পাটকার, নর্মদা বাঁচাও
ঠিক আছে, নর্মদা বাঁচাও প্রকল্পের জন্য নেতৃত্ব দিয়েছেন কে? মেধা পাটকর। আচ্ছা, অ্যাপিক আন্দোলনের জন্য দিয়েছেন পান্ডুরং হেগড়ে এবং চিপকো আন্দোলনের জন্য দিয়েছেন চণ্ডীপ্রসাদ ভাট। এবং এই চিপকো আন্দোলনে আরও একজন নেতা ছিলেন যিনি কিন্তু এই আন্দোলনের নেতৃত্বের পুরোধা ছিলেন। তো তার নামটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে চিপকো আন্দোলনে চণ্ডীপ্রসাদ ভাট ছাড়াও আরেকজন ব্যক্তি ছিলেন, তিনিও খুব সাবলীল নেতা, তো তার নামটা কি? সাইলেন্ট ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে কেরালা রাজ্যে। সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? কেরালা রাজ্যে। তেহেরি বাঁধ ভারতের কোন রাজ্যে নির্মিত হয়েছিল? তেহেরি বাঁধ ভারতের উত্তরাখণ্ড রাজ্যে নির্মিত হয়েছে। তেহেরি বাঁধ, তেহেরি বাঁধটা হচ্ছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে নির্মিত। গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে গৃহীত হয়? 1986 বা 1986 সালে গৃহীত হয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান। ঠিক আছে, তাহলে পরপর তিনটে আমরা পড়লাম, আরেকবার এটাকে রিভাইজ করবো। সাইলেন্ট ভ্যালি কর্পোরেশন যেটা রয়েছে সেটা কোথায় রয়েছে? কেরালায়। ভারতের কোন রাজ্যে নির্মিত হয়েছে? তেহেরি বাঁধ, তেহেরি বাঁধ হচ্ছে উত্তরাখণ্ড। তাহলে গঙ্গা অ্যাকশন প্ল্যান গৃহীত হয় 1986-এ। পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন আমরা দেখে নেব কী বলছে। বিষ্ণই কারা? বিষ্ণই কারা? রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানার মানুষ। রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানার মানুষকে বলা হয় বিষ্ণই। তাহলে বিষ্ণই কি আরেকবার দেখব। বিষ্ণই কারা? রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানা, এই 3 রাজ্যের মানুষকে বলা হয় বিষ্ণই। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিষ্ণই আন্দোলন কী কারণে বিখ্যাত? বিষ্ণই আন্দোলন তাহলে কী কারণে বিখ্যাত ছিল? গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন। বিষ্ণই আন্দোলন গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন। পরবর্তী প্রশ্ন, খেজরোলি হত্যাকাণ্ড কবে হয়েছে? খেজরোলি হত্যাকাণ্ড যদি আমরা দেখি, খেজরোলি হত্যাকাণ্ড হয়েছে 1730 অর্থাৎ 1730 খ্রিস্টাব্দে খেজরোলি হত্যাকাণ্ড হয়েছিল। খেজরোলি হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল? সেটাও কিন্তু রাজস্থানে। এইখানেই বললাম রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানা, এই তিনটি রাজ্যের মানুষকে কী বলা হয়? বিষ্ণই। আর খেজরোলি হত্যাকাণ্ড ঘটেছে কিন্তু এই রাজস্থানে। এই খেজরোলি হত্যাকাণ্ড ঘটেছিল কত সালে? 1730 বা 1730 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, খেজরোলি হত্যাকাণ্ডের কারণ কী ছিল? খেজরোলি হত্যাকাণ্ডের কারণ ছিল কি? গাছ কাটার বিরুদ্ধে বিষ্ণই সম্প্রদায়ের মানুষের আন্দোলন। খেজরোলি হত্যাকাণ্ডের কারণ কী ছিল? গাছ কাটার বিরুদ্ধে বিষ্ণই সম্প্রদায়ের মানুষের আন্দোলন। বিষ্ণই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? বিষ্ণই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন অমৃতা দেবী। তাহলে আমরা কতগুলো নেতৃবৃন্দের নেতা এবং নেতৃবৃন্দের নাম শুনলাম যারা বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত। প্রথমত আমরা এইটাই আরেকবার দেখে নেব, যেটা হচ্ছে আমি জাস্ট রিভাইজের জন্য করছি। 4টে আমরা টোটাল পড়লাম। একটা হচ্ছে বিষ্ণই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছেন? তার নাম হচ্ছে অমৃতা দেবী। তিনি বিষ্ণই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, অমৃতা দেবী। সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল রাজস্থানে। এবং এর কারণ কী ছিল? সেটা হচ্ছে গাছ কাটা, সেটা বিষ্ণই আন্দোলন কোথায় হয়েছিল? এটা রাজস্থানে হয়েছিল এবং বিষ্ণই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অমৃতা দেবী। খেজরালি যে হত্যাকাণ্ড সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল রাজস্থানে। এবং এই খেজরালি হত্যাকাণ্ডটা গাছ কাটার বিরুদ্ধে বিষ্ণই সম্প্রদায়ের মানুষের লোকজন করেছিল। ঠিক আছে, এই বিষ্ণই আন্দোলনের সম্প্রদায়ের লোকজন করেছিলেন খেজরালি হত্যাকাণ্ডের কারণ কিন্তু এটাই। ঠিক আছে, এবং এই খেজরালি হত্যাকাণ্ডের যে বিষ্ণই সম্প্রদায় ছিল তারা কোন রাজ্যের মানুষ? তারা কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, ঠিক আছে, এবং রাজস্থানের মানুষ। আচ্ছা, এখানে আমরা 3টে পড়েছি আরও, যে আন্দোলনগুলো হচ্ছে চিপকো আন্দোলন, যেখানে আমরা পড়েছিলাম চণ্ডীপ্রসাদ ভাট, এবং আমি কমেন্টসে জানাতে বলেছি আরেকজন নেতার নাম কি চিপকো আন্দোলনের। ঠিক আছে, তো অ্যাপিক আন্দোলনের নেতা কে ছিলেন? পান্ডুরং হেগড়ে। এবং লাস্ট হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের পুরোধা কে ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলনের পুরোধা ছিল মেধা পাটকর। ঠিক আছে, মেধা পাটকর ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের পুরোধা। তাহলে আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও ভিডিওতে। এবং আরও তোমরা যদি নতুন ধরনের কিছু ভিডিও চাও, কোনো টপিকের উপর আলাদা করে ভিডিও চাও, তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারো। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।